দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা এই ঈদের সময়ের মধ্যে যেহেতু মহামারী চলছে, মহামারীতে আমাদের মন কেমন আছে সে খবর খানিকটা নেবার চেষ্টা করব। আজকের বিষয় মহামারীতে মনের খোঁজ। এ নিয়ে কথা বলতে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আন্দালিব রাশদি, তিনি কথা সাহিত্যিক, আর আছেন জনাব ফারুক ওয়াসিফ, তিনি লেখক এবং সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। সেদিন একটা তথ্যচিত্র দেখছিলাম, বাংলাদেশের একটা বিমান দুর্ঘটনা নিয়ে নেপালে হয়েছিল, সেটি অনেকেই ভুলে যায়নি বোধহয় এখনো। এবং সেখানে দেখানো হচ্ছিল যে পাইলটের মনের অবস্থার কারণে এই দুর্ঘটনাটা আসলে কতটুকু প্রভাবিত হয়েছে সেটা এখন তারা ভেবে দেখছেন বা বোঝার চেষ্টা করছেন। মহামারীর মধ্যে যখন ঈদ আসে আমরা ভাবি মনের মধ্যে আনন্দ আসবে এবং আমরা হয়তো খুশিতে কটা দিন কাটাতে পারবো। সবসময় সেটা হয় কি না সেটা জানি না, কিন্তু এখন যখন আমরা একটা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, পাশের দেশে রীতিমতো মানবিক বিপর্যয় চলছে, আমাদের মনের অবস্থাটা কেমন? আমি শুরু করব। জি, মানে আমাদের প্রথমে শরীরের অবস্থাটা কিরকম বলি। যারা আমাদের টেলিভিশনে দেখতে অভ্যস্ত তারা নিশ্চয়ই এরকমভাবে মুখ বন্ধ করা অবস্থায় দেখেন না। তো কাজেই আমরা মানে আমাদের যে স্বাভাবিক অবস্থা থেকে একটু ভিন্ন অবস্থায় আছি। এখন এটাকে যদি একটা প্রতীক হিসেবে ধরি, মনের অবস্থাও তাই। মনের উপরে এক ধরনের একটা চাপ কোথাও না কোথাও পড়ে আছে, যে জন্য মনটা বিকশিত না। আমরা মহামারীর অভিজ্ঞতা আমাদের যদি বলি এই 1 বছর প্লাস, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, 1918-তে যখন স্প্যানিশ ফ্লু হলো, স্প্যানিশ ফ্লুর খারাপ দিক হচ্ছে প্রায় 5 কোটি লোক মারা গেছে। এবং এই সময়কালটা 2 বছরের কিছু বেশি, শুরু হয় 18 এপ্রিলের দিকে, 20 অক্টোবর নভেম্বরের দিকে গিয়ে শেষ হয়। আচ্ছা, তো এখন এই সময়টাতে আমার হুট করে এখন মনে পড়লো, আমি এই 7 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে গিয়ে আমি হঠাৎ লক্ষ্য করলাম এই সময়টা রবীন্দ্রনাথ কি করেছেন। রবীন্দ্রনাথ ভারতবর্ষের বাইরেই যাননি, খুবই বুদ্ধিমান লোক, কারণ ওই ফ্লুটা ছিল মূলত ইউরোপে। তো কাজেই উনি ওনার মনকে খুব ভালোভাবে, যদিও তার যাওয়া দরকার ছিল, মনকে চেপে ঠিক করে বললেন যে থাক, এই ভীতিকর জায়গায় আমরা যাব না, এখানেই থাকবো। তো আমি ওই জায়গাটা আবার আসছি। ওই সময়টায় মানে মানুষের মনের অবস্থাটা কি ছিল একটা ব্যাপার, মানে পরবর্তী সময় অনেকের লেখায় আসছে, এবং এমনকি ওরহান পামুক একটা লেখা লিখলেন, সেই লেখাটাতেও বললেন যে যখন মহামারী আসে, আমরা যদি মহামারীটা তো ছোট অর্থে এপিডেমিক অর্থে, প্যান্ডেমিক অর্থে যদি এটাকে বলি বিশ্বব্যাধির সময় মানুষের সবচেয়ে বড় সমস্যা হয় সরকারকে নিয়ে। সে ইউরোপের সরকারই হোক আর এশিয়ার সরকারই হোক, সরকার অনেক মিথ্যা কথা বলে। এখন সরকারের এই মিথ্যেগুলি, সরকারকে কিন্তু মিথ্যা কথা বলতে অনেক সময় বাধ্য হয়। আবার কখনো কখনো এমন হয় যে সরকার যদি সব সত্যি কথা বলে ফেলে, তাহলে সেক্ষেত্রে মানুষ আতঙ্কিত হবে। কাজে আতঙ্কিত না হওয়ার জন্য মাঝে মাঝে কিছু স্ট্র্যাটেজিক মিথ্যা কথা বলতে হয়। কিন্তু মানুষ প্রত্যেকটা কথাকেই ধরে নিয়ে তারপরে সরকারকে মনে করে প্রতিপক্ষ, যে এবং সরকারকে মনে করে সরকার মানে একটা কাল, মানে সরকার হইলা কাল, আমাদের মধ্যযুগের কবিতার পংক্তি। তো কাজেই সরকারকে মনে করে একটা প্রতিপক্ষ। আবার আমরা যদি ওই সময়টাই দেখি, ওই সময়টা পরবর্তী সময়ের যে গল্প উপন্যাসগুলিতে চরিত্রগুলি কিছু কিছু ফুটে আসছে, এক ধরনের ট্রমা মানুষের মধ্যে অবিরাম কাজ করে যায়। মানুষের এই ধরনের ঘটনার পরে সুইসাইড করার প্রবণতা বাড়ে। আপনি খানিকক্ষণ আগে আমাদের যে ইউএস বাংলার যে এয়ারক্রাফটের দুর্ঘটনার কথা বললেন, আমি যেহেতু বিমান সংস্থায় কিছুদিন কাজ করেছি, আমার কাছে থেকে কিছু কিছু জিনিস দেখার সুযোগ হয়েছে। যদি মানসিক সুস্থতা একেবারে 100% না থাকে, কিছু কিছু কাজ আছে আমি 100%-এর জায়গায় 90% 80% দিয়েও চালিয়ে যেতে পারবো, কিন্তু কিছু সূক্ষ্ম কাজ আছে সেখানে যদি 100% সুস্থতা না থাকে তাহলে কাজ করা খুবই কঠিন। এবং সে যেমন বিমান দুর্ঘটনার যে প্রতিবেদন এসছে, এবং আপনি যেটা বললেন, বাস্তবে সেরকম ঘটনা ঘটতেও পারে। এখন আমাদের মানে যেমন এই মুহূর্তে আমাকে যদি জিজ্ঞেস করেন আমার আতঙ্কটা কি, আমার মানসিক অবস্থা কি, আমি ঘুমের মধ্যে আমি দেখি যে আমি বোধহয় অক্সিজেন পাচ্ছি না। এটা আমি জানি না, মানে আমার বয়স একটু বেশি, আমি 63+, কিন্তু আমার কিন্তু প্রায়ই মনে হচ্ছে আমি এখন পর্যন্ত করোনা মুক্ত বলে আমার ধারণা, কিন্তু মানসিকভাবে আমার প্রায়ই মনে হয় আমি বোধহয় অক্সিজেন পাচ্ছি না। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি অক্সিজেন একটা মানুষের শরীরকে যদি ওজন করি, এর প্রায় 70% হচ্ছে অক্সিজেন। আমাদের শরীরের 90% পানি, পানির ভিতরে থাকে হাইড্রোজেন আর অক্সিজেন,
অক্সিজেনের ওজন অনেক বেশি। কাজে সেইভাবে হিসাব করতে গেলে এবং আমাদের হাড় দাঁত প্রত্যেকটার ভিতরেই অক্সিজেন আছে। এত অক্সিজেন থাকার পরেও মানসিকভাবে আমি মনে করি আমি বোধহয় অক্সিজেন পাচ্ছি না। এবং এটা আশেপাশে যেসব ঘটনা ঘটেছে, আমরা বাংলাদেশে যে অবস্থা দেখেছি, অক্সিজেন সিলিন্ডার নাই, অক্সিজেন আছে কিন্তু সাপ্লাই নাই। দিল্লির অবস্থা দেখলাম, গুজরাটের অবস্থা দেখলাম। তো কাজেই আপনারা যদি কিছুদিন পরে আমাকে মনে করেন যে অক্সিজেন রোগগ্রস্ত একটা মানুষ, আমি বোধহয় অস্বীকার করব না, কারণ আমার মধ্যে একটা ট্রমা কাজ করে যে বোধহয় আমি অক্সিজেন পাবো না। ফারুক আসিফ, আপনার কাছে আসি। এই যে একটা সময় পার করছে যখন আমাদের শিশুরা 1 বছরের বেশি সময় হয়ে গেল ঘরের মধ্যে, তাদের মাঠে যাওয়া নেই, বন্ধুদের সাথে দেখা নেই, স্কুল নেই, আর আত্মহত্যার প্রবণতা বাড়ছে, সংসার ভাঙছে একের পর এক। সেখানে ঘরের মধ্যে যে স্বস্তি খোঁজার কথা, আনন্দ খোঁজার কথা, বিশেষ করে ঈদের মতো একটা সময় এসেও যখন আমাদের মনের মধ্যে সেই হতাশাগুলো ঘিরে থাকে, বেরিয়ে আসার কোনো রাস্তা দেখেন আপনি? না, অবশ্যই দেখি, এবং সেটা মানুষ করবে। মানুষ পৃথিবীতে এখন পর্যন্ত মানে আমাদের এক ধরনের মৌলবাদী আশাবাদ আছে, সেটা হচ্ছে যে এমন কোনো সমস্যা মানুষের আসে নাই যেটা সে সমাধান করতে পারে না। আজকে কার্ল মার্কসের জন্মদিন, উনিও এই কথাটা বলেছিলেন জোরে সোরে। ফলে আমরা কিন্তু এটা চিন্তা করি না যে মঙ্গল গ্রহে অক্সিজেন নাই কেন, এটা আমাদের জন্য সমস্যা না। পৃথিবীতে আমার শহরে আমার হসপিটালে অক্সিজেন নাই কেন, এটা আমার সমস্যা হতে পারে। ফলে আমার সমস্যাগুলো আমার খুব নাকের ডগায়। আর এখন তো নাকেই সমস্যা, মানে ওখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে না। তো আমি একটা সিনেমার কথা বলি, যে দি রুম, আমরা হয়তো অনেকে দেখেছি। তো ওখানে একটা শিশু, তার ধর্ষণের শিকার হয়ে জন্মানো শিশু, ওর জন্ম একটা ঘরেই, ওর মা সহ ওই ঘরেই বন্দি থাকে, এবং ওর মাকে প্রতি রাতে ধর্ষণ করে যায় যে লোকটা তাকে বন্দি রেখেছে তাদেরকে। ওই শিশু কিন্তু আকাশ পৃথিবী কিচ্ছু দেখেনি, তার কাছে এটাই পৃথিবী, এবং তার মাই তার পৃথিবী। তো সেখানেও কিন্তু ওর মা গল্প বলে বলে তাকে আশাবাদ জাগায় রাখে। তো আশা হচ্ছে এরকম, যে শেহরজাদির গল্প, যে 1001 রাত্রি, প্রতি রাতে ঘাড়ের উপর ভোর হলে তাকে হত্যা করা হবে। 1001 রাত্রিতে সে গল্প বলে গেছে, এবং ওই প্রতি রাতে ওই বাদশা গল্পের শেষে কী হলে জানার জন্য তাকে বাঁচিয়ে রেখেছে। মানে আপনার ঘাড়ের উপর গিলোটিন, রামদা বা বন্দুক যাই বলেন, বা অক্সিজেন নাই যাই বলেন, মৃত্যু। কিন্তু আপনাকে প্রতি রাতেই প্রতিদিনের গল্পটা সাজাতে হচ্ছে। এই 1001 রাত্রির এই দুর্ধর্ষ পরিস্থিতির ভেতরেও কিন্তু তাদের 3টি সন্তান হয়েছিল, এবং তারা পরে গল্প বলে তারা সংসার করে সুখী হয়েছিল। তার মানে যখন মৃত্যুর হুমকি, ধ্বংসের হুমকি আমাদের সামনে একদম ঘাড়ের উপর এসে পড়ে, তখন মানুষ তার বেস্ট জিনিসটা দেখায়। এখন এই বেস্ট জিনিস তো দুনিয়ায় সব কোম্পানিতে তৈরি হয় না, তেমনি সব দলেও তৈরি হয় না, সব দেশেও পাওয়া যায় না। কোনো কোনো দেশ, ধরেন কেরালার মতো রাজ্য, এরকম কিছু কিছু জায়গা তারা অনেক ভালো করেছে, তুলনামূলক ক্ষতি কম। আর দিল্লির অবস্থা আমরা জানি, বাংলাদেশ একটা মাঝারি অবস্থায় আছে। যদি মনের খবরের কথা বলি, তাহলে সেটা হচ্ছে যে মহামারীর স্মৃতি কিন্তু অতীতে দেখা গেছে। মহামারীর সময় কে কী করেছিল, কে কত নৃশংস হয়েছিল, কে তার আপনজনকে পরিত্যাগ করেছে। আমি ভারতের একটা গ্রামের খবর দেখলাম, যে স্বামী ফিরে আসছে শহর থেকে অসুস্থ হয়ে, এবং গ্রামে তাকে ঢুকতে দেওয়া হয়নি, তার করোনা, মাঠের মধ্যে পড়ে আছে। স্ত্রী দৌড়ে যাচ্ছে, ওই মেয়ের মা যে শাশুড়ি, তাকে মেয়েকেও যেতে দিতে চাচ্ছে না। স্ত্রী দৌড়ে যাচ্ছে তাকে একটু শেষবারের পানি খাওয়াবে। এই দৃশ্য আমরা দেখেছি, কিন্তু এটা ভারতে। আমরা বাংলাদেশে দেখেছি যে বিভিন্ন হাসপাতালে ঘুরে না পেয়ে শেষ পর্যন্ত গত বছরের কথা, যে মাকে এই গাজীপুরের জঙ্গলে, কালিয়াকৈরের জঙ্গলে মাকে ফেলে সন্তানরা চলে গেছে, বলেছে আবার আসবো মা। তারা হয়তো আসেনি, অন্য কেউ পেয়েছে তাদের। এই যে ভয়ের জঙ্গলে পড়ে থাকা মা। তো এই যে ভয়ের জঙ্গলে আমাদের যে একটা, যারা বিচ্ছিন্ন একাকী মানুষ, ঘরের মধ্যে আইসোলেশনে বা সাবধানতার জন্য থাকি, তাদের ভয়টা অনেক বেশি, কারণ আমাদের হাতে ফেসবুক আর আমাদের সামনে দেয়ালে টিভি। কিন্তু সাধারণ মানুষের ভয়টা কিন্তু দেখা যাচ্ছে না। যদি মনের খবর বলি, মন তো আর বৈজ্ঞানিক নিয়মে চলে না, আর বৈজ্ঞানিক নিয়মও যেটা বলছে স্বাস্থ্যবিধি প্রতি সপ্তাহে বদলাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের যে মন, একটা জিনিস যেটা বললাম, মহামারীর সময়ের স্মৃতি পরে কেউ বলে নাই, তারা
এই নৃশংসতাটা ভুলে যেতে চায়, তারা কতটা অমানবিক হয়েছিল একে অন্যের প্রতি, সেটা তারা স্মরণ করতে চায় না। এটা স্বাভাবিক, কারণ মানুষকে টিকে থাকতে হয়, মানসিক যে একটা সামর্থ্যটা টিকায় রাখতে হয়। দ্বিতীয়ত যে জায়গাটা, একরকম মন তো সবার না। ঘরের কথা বলছি, ঘর নামক জিনিসটার দিকে আমরা এই ঢুকলাম। কয়জনের ঘর আছে 10 ফুট বাই 10 ফুটে যারা থাকে, বস্তিতে যারা থাকে, মানে ঢাকা শহরে যে বাক্স বাক্স বাড়ি, এইখানে আইসোলেশনের মানেটা কি? যেখানে জানলা দিয়ে খুললে 2 হাত দূরে আরেকটা জানলা, এবং সেই ঘরে ঝগড়া হচ্ছে, এই ঘরে ক্ষুধার জন্য কান্না হচ্ছে। এই জানলা কি কেউ খুলতে পারে যে ওই ঘরে ঝগড়া শুনবো না এই ঘরের ক্ষুধার হাহাকার শুনবো? এইরকম অবস্থায় ঘরের বা লকডাউনের মানে কি? ঘর নামক যে জিনিস, যেটা আমরা অনেক দিন, আধুনিক মানুষ, শহরে মানুষ কিন্তু ঘরমুখী না। শহর হচ্ছে সিটি, সিটি হচ্ছে স্কোয়ার, শপিং মল, রেস্টুরেন্ট, পাবলিক প্লেস, এগুলো। ঘর হচ্ছে প্রাইভেট, এতই প্রাইভেট যে সেখানে কেউ ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলে থাকলেও 5 ঘন্টা লাগবে জানতে। এখানে অধ্যাপক তারেক শামসুর রহমান মারা গেছেন ঘরের মধ্যে একা পড়ে থেকে, আমরা জানছি অনেক পরে। আবার এখানে ঘরে ধনকুবেরের অভিযোগ আসছে, ফাঁসিতে পড়ে আছে। এটা তো করোনার সময়ের মানসিক পরিস্থিতি। এখানে তো সবার মানসিক অবস্থা এক না, তারা এখনও এই সময় এসবই করে যাচ্ছেন, প্লেন নিয়ে পালিয়ে যাচ্ছেন। আবার এইখানে লোকে, আমি এক আদিবাসী পরিবার চিনি মধুপুরের, যাকে এই করোনার এই লকডাউনের প্রথম 2-3 দিনের মধ্যে তারা খালা মারা গেছে। সে তার পরিবার, মানে দুলাভাই বোন মিলে, শিশুদের বাদ দিয়ে তারা 7-8 জনের ফ্যামিলি ঢাকা থেকে হাঁটা দিয়েছে। তারা সেই চন্দ্রায় গিয়ে, মানে প্রায় 40-50 কিলোমিটার পর্যন্ত হাঁটার পরে সেখানে গিয়ে একটা গাড়ি নিয়েছে। পরিবারের একজন মারা গেছে, তাও আপন, মানে মা না, বাবা না, সন্তান না, খালা, সেই দরদে তারা গেছে। এটাও তো মন। তো ঈদের সময়ও বহু মানুষ গেছে, যাবে, যাচ্ছে। এবং আমাদের এই মনটাকে এখন ভাবা দরকার যে মানুষ শক্তি পায় মনের যখন তারা একসঙ্গে থাকে। লকডাউন তার উল্টা রিভার্স করে দিচ্ছে। কিন্তু রিভার্স যারা করছে, যারা একা থাকতে চাচ্ছি বাঁচার জন্য, তারাও বাঁচছি না, তাদের মধ্যে মৃত্যু হার বেশি। এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটার কোনো কী যুক্তি আমি জানি না। আমি আশপাশে খোঁজ নিয়ে দেখি গ্রামে মানুষের বিপদ কম, কারণ সেখানে শুধু প্রশ্নটা ঘর না, তার পুকুর আছে, উঠান আছে, লোকালয় আছে, ধানক্ষেত আছে, বা একটা জায়গা আছে। ঢাকা শহর এখন গাছ কাটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, আপনি যাবেন কোথায়? তো মন একরকম না, একরকমভাবে করোনায় বা কোনো মহামারীতে বা কোনো যুদ্ধে সবাই সাড়া দেয় না। এখানে মানসিক শক্তির যে জোর, বা মানে করোনায় কিন্তু সবচেয়ে বড়, ইমিউনিটির জন্য সবচেয়ে বড় হচ্ছে মানসিক জোর। করোনা অন্তত এইটুকু বলা যায়, মানে লোয়েস্ট মিনিমাম এগ্রিমেন্ট আমরা করতে পারি যে সাধারণ মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষের মনের জোরটা অন্তত বেশি। শরীরের জোরটা তো দেখতে পাচ্ছি, মনের জোরটা বেশি, যে কারণে তারা এখনও টিকে থাকার স্ট্র্যাটেজিটা তাদের জন্য অনেক বেশি পরিষ্কার, এবং তারা টিকে থাকছে। ক্ষুধায় মরলেও রোগে কিন্তু তারা কম মরছে। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে আবার ফিরে আসবো, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসি আন্দালিব রাশিদি আপনার কাছে। যে মনের কথা আমরা বলছিলাম, যেখানে কিছু পরিবর্তনের হয়তো আমরা গোড়ার দিকে আশা করেছিলাম, যে মহামারী যখন হবে মানুষের মধ্যে মানবিকতা বাড়বে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। কিছু কিছু ক্ষেত্রে হয়েছেও তাই, কিন্তু অনেক ক্ষেত্রে তেমনটা হয়নি। এবং এই মহামারীর মধ্যেই আমরা দেখেছি কিছু মানুষ নিজেদের আখের গোছাতে অন্য অসংখ্য মানুষকে বিপদে ফেলেছেন। সেই মনের পরিবর্তন কি তাহলে কোনোদিনই হবার নয়? মনের পরিবর্তন হবে। তার আগে আমি ফারুক ওয়াসি খুব সুন্দর কথা বলেছে কয়েকটা, আমি 2-1টা শব্দ ওখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি একটু কথা বলবো। গিলোটিন কথাটা এসছে। গিলোটিন হচ্ছে আমার মাথায় যখন পড়বে, ঘাড়ে যখন পড়বে, সাথে সাথে মৃত্যু। এক অর্থে করোনাটাও আমাদের জন্য গিলোটিনের মতোই ঝুলে আছে, একটু দূরে হয়তো। অক্সিজেন যে ভদ্রলোক আবিষ্কার করেন, জোসেফ প্রিস্টলি, পরবর্তী সময়ে অক্সিজেনটাকে, মানে এটা যে আসলে অক্সিজেন সেটা বলেন বিজ্ঞানী ল্যাভুসিয়ে। তো ল্যাভুসিয়ে যখন ফ্রেঞ্চ রেভলিউশন হয় 1789 পরবর্তী সময়ে, যারা বিপ্লবীদের মধ্যে একজন, মানে কথিত বিপ্লবী, আমাদের সব জায়গায় কথিত মুক্তিযোদ্ধা, কথিত রাজাকারের মতো ওখানেও ছিল। তো একজন বৈজ্ঞানিক ছিলেন যিনি ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্সে এন্ট্রি চাচ্ছিলেন,
কিন্তু ল্যাভুসিয়ে বললেন যে না, তার যে গবেষণা এগুলি বগাস, তাকে নেওয়া ঠিক হবে না। তো যখন ওই ভদ্রলোক যখন ওই বিপ্লবীদের সাথে ঢুকে গেলেন, তখন উনি তাকে সাব্যস্ত করলেন রাজাকার হিসেবে, যে তাকে ফাঁসি দিতে হবে, কি বলে গিলোটিনে মারতে হবে। অক্সিজেন আবিষ্কারক, মানে এর মতো বড় বৈজ্ঞানিক, তাকে ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি বলা হয়। তো সেই ভদ্রলোকের রায় হয়ে গেল, তাকে গিলোটিনে হত্যা করা হবে, বয়স মাত্র 50। তো তখন অনেকে আফসোস করলো যে এরকম মাত্র 50 বছর বয়সে অনেক কিছু করতে পারতো, এখনই তাকে করা ঠিক হচ্ছে না। এবং একজন বৈজ্ঞানিক বললেন যে 1 সেকেন্ডে তার মাথাটা ফেলে দেওয়া যাবে, কিন্তু এরকম একটা মাথা তৈরি করতে ফ্রান্সের কমপক্ষে 100 বছর লাগবে। সেই সময়টায় ল্যাভুসিয়ের মনের অবস্থাটা কি ছিল? মানে আমরা যদি ধরে নেই যে করোনাটা আমাদের এরকম ইমপেন্ডিং ডেথ, তাহলে মনের অবস্থা কি ছিল? ল্যাভুসিয়ে তখন তার কাজিনকে একটা চিঠি লিখে বলল, ভালোই হলো, বুড়ো বয়সের যন্ত্রণা থেকে বেঁচে গেলাম। তো কাজেই মানুষের কিন্তু একটা না একটা নিজের জন্য পজিটিভ দিক মানুষ বের করে নিয়ে আসে। আমরা যন্ত্রণার মধ্যেও আমরা নিজেরাই দেখি, আমাদের আত্মীয় স্বজন যখন খুব কষ্ট পেয়ে মারা যাচ্ছে, সেরকম অবস্থা আমরাই বলি যে আল্লাহ, তাকে তুমি তুলে নিয়ে যাও, যাতে সে আর কষ্ট না পায়। তো কাজে আমরা হয়তো এই সংকটের মধ্যে আমরা নিজেদের জন্য কিছু কি বলবো, কিছু সলিউশন আমরা হয়তো বের করে নেব। এখন প্রশ্ন হচ্ছে যে এই সময়টা আমরা মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারতাম, এটা সুযোগ। সংকটের সময় মানুষের মনুষ্যত্বটা প্রকাশ পায়, আবার একই সাথে সংকটের সময় মানুষ যে দানব, সেটাও প্রকাশ পায়। দুর্ভাগ্যবশত আমরা আমাদের ওই দানবের যে চেহারা, সেই চেহারাটাই বেশি দেখাচ্ছি। আমরা খুব সহজভাবে, যদি আমি বাংলাদেশের কথা বলার দরকার নেই, ভারতও দরকার নেই, সার্বিকভাবে আমরা যদি আসি, আমরা মূলত কর্পোরেট শাসিত পৃথিবীতে বাস করি। এই সময়ে সবচেয়ে বড় 4-5টা কর্পোরেটের নাম বলা যাবে, যারা সবচেয়ে বেশি লাভ করছে, এবং এই সময়টা তাদের হাতে যে পরিমাণ ক্যাপিটাল অ্যাকুমুলেশন হয়েছে, অবিশ্বাস্য রকম। আমি আমাজন থেকে শুরু করে ওয়ালমার্ট পর্যন্ত আমি বহু নাম বলতে পারবো এখন। আচ্ছা, ঠিক আমাদের দেশেও ঠিক একই ঘটনা ঘটেছে। আমাদের জন্য আমাদের টিকা নিয়ে, হ্যাঁ, আমরা একটু সহজভাবে, আমার এখানে শাহেদ সৃষ্টি হয়েছে, আরিফ সৃষ্টি হয়েছে, সাবরিনা সৃষ্টি হয়েছে, শারমিন সৃষ্টি হয়েছে। এরা আমাদেরই ভাই ব্রাদার, বোন, আমাদেরই আত্মীয় স্বজন। কিন্তু আমাদের সমাজ, আমরা কিন্তু তাদেরকে তৈরি করে ফেলেছি। এবং এটা মনে করার কোনো কারণ নেই 4 জন জেলে আছে আর নাই, বাকি যারা আছে এরকম বহু আছে। এবং এরা কারা? এরা কিন্তু এককভাবে কখনো দাঁড়াতে পারে না, তাদের পেছনে অনেক বড় বড় শক্তি থাকে, অনেক বড় বড় শক্তি তাদেরকে লালন করে, এবং সেই শক্তি ক্ষমতাশীল শক্তি, মানে ক্ষমতার সাথের শক্তি। তো সুতরাং এরা মানে প্লান্ডারিং যতটুকু করার পুরোটাই তারা করে। এবং সেক্ষেত্রে অমানবিক তো অবশ্যই অমানবিক হতে হয়। অমানবিক না হলে আপনার হাতে অনুপার্জিত অর্থ কিভাবে আসবে? উপার্জিত অর্থ এবং অনুপার্জিত অর্থের মধ্যে বিশাল একটা ব্যবধান। এই যে আজকে আপনি যদি, আমি এখনো বলবো, আপনি দেখেন এই সময়টা মানি লন্ডারিং কি পরিমাণ হচ্ছে। আমি হয়তো স্পেসিফিক বলতে পারবো না যে ইনি করেছেন কিংবা তিনি করেছেন, কিন্তু এটা কিন্তু অব্যাহত আছে। আপনি এই সময়টায়, মানে আপনি যদি এমনকি ভারতেও যদি দেখেন, সেখানে আপনি দেখবেন অনেক বিখ্যাত বিখ্যাত দানশীল লোকের কথা, এমনকি অভিনেতা, এমনকি খেলোয়াড়, যারা মাস্ক তৈরির জন্য, অক্সিজেন সাপ্লাইয়ের জন্য মানে প্রাণ ভরে দান করে যাচ্ছে। আপনি আমাদের দেশে এরকম 5টা উদাহরণ বলেন তো দেখি, এর মধ্যে এই করোনার কারণে বিখ্যাত তিনি এবং বিখ্যাত তিনি আমাদের এই কাজটা করেছেন। তার মানে হচ্ছে চরিত্রগতভাবে আমাদের মধ্যে ওই উদারতাটা নাই, দুর্ভাগ্যবশত নাই। তো কাজেই আমি বলবো যে করোনা আমাদের উপরে, আমাদের জন্য যত যতনারই হোক, করোনা একই সাথে আমাদের চরিত্রটাকে উদ্ভাসিত করে দিচ্ছে, যে আমরা হচ্ছে আসলে আমাদের আরো একটু ভালো মানুষ হতে হবে, মন মানসিকতায়, শরীর ইত্যাদিতে সব মিলিয়ে। ফারুক ওয়াসিফ, আপনার কাছে চলে আসি। তাহলে বেশিরভাগ মানুষ যারা কষ্টের মধ্যে পড়েছেন এই মহামারীর মধ্যে, তাদের পাশে দাঁড়ানোর সংখ্যা এত কম হয় কেন? এবং যে উদ্যোগগুলো গোড়াতে বেশ উৎসাহ নিয়ে শুরু হয়, খুব তাড়াতাড়ি থিতিয়ে যায়, কারণ তাদের পাশে তাদেরকে সাহায্য করার মতন আরও মানুষ আর এগিয়ে আসেন না। সেটা কি এক ধরনের অবিশ্বাস থেকে? না, এটা আসলে ধরেন মানে একটা পরিস্থিতিতে মানুষ কীভাবে সাড়া দেবে, এটা শুধু তার ওই মানুষের উপর নির্ভর করে না। কারণ এই মানুষগুলো খুব ব্যক্তি এবং খুব একাকী, খুব পরিবার নিয়ে মানে সংকটে থাকা মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের মধ্যেও তো অনেক মানসিক সমস্যা, মানে মানসিক, রাজনৈতিক, ব্যবসায়িক প্রতিযোগিতা। একটা মানুষ যে অনেক মানুষ মিলে কিছু করবে, এর জন্য একটা নেতৃত্ব লাগে। ধরেন
71 সালে আমরা আমাদের ইতিহাসের মানে অন্তত 1000 বছর ইতিহাসে তো বলা যায় যে অনেক সবচেয়ে বড় মানে বিপর্যয়ের মুখোমুখি 71 সালে হয়েছে। এত মানুষের মৃত্যু, এত ধ্বংস, এত গণহত্যা ইত্যাদি। কিন্তু সেই সময় কিন্তু মানুষ আশাবাদী ছিল। এটা আমরা স্মৃতি থেকে, বই পুস্তক থেকে, অতীতের বাবা মার কথা থেকে, মানে প্রত্যেকে যার যার রোল সে জানতো। যে রাজাকার সেও জানতো, সেও অন্তত দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু যে জানতো যে দেশ একদিন স্বাধীন হবে তার কাজ অনেক সহজ ছিল, এই অর্থে যে সে একটা দিকে কেবলা ঠিক করে ফেলেছিল। এখন কিন্তু নেতৃত্বের কারণে একটা দেশে যদি নেতৃত্বের সমস্যা থাকে তাহলে নেতা কি অনেক মানুষের যে ছোট ছোট পিঁপড়া নেতার সবচেয়ে উদাহরণ হচ্ছে পিঁপড়া দলের নেতা বা মৌমাছির যে নেতা, সে সবচেয়ে ভালো নেতা, কারণ অজস্র ছোট ছোট জিনিসকে বিরাট কিছু বানায় ফেলতে পারে। তো এইটাই ঘটছে, দুনিয়াব্যাপী ঘটছে, এটা অন্য মানে ইয়াতে না। তো এই কারণে আপনি সাহায্য করতে গেলে বাধা আসবে, আপনি চুরি করতে গেলে বাধা কম আসবে। এটাই তো দেখা যাচ্ছে। যেখানেই আপনি মানে আপনি যদি একা থাকতে চান, এই কারণেই বললাম করোনার মধ্যে আরেকটা জিনিসের যেটা মানসিক রূপান্তর, সেটা হচ্ছে যে একটা ভোগবাদ বেড়েছে। ঘরে থেকে, একা থেকে বা বিচ্ছিন্ন থেকে যাদের টাকা পয়সা বেশি, তারা প্রচণ্ড ভোগবাদী হয়ে গেছে এবং সেটা ডিজিটাল চেহারাও আছে। যেমন অনলাইনে মানে অনলাইন সেক্স গেমের মধ্যে ঢুকে পড়া, এরকম আছে। ওয়েস্টেও এটা হচ্ছে। ভালো মন্দ আছে, ভোগবাদ, কেনাকাটা, বা আরও বেশি একা একা আছে, আরও বেশি ভোগ করি, কী করবো, মরে তো যাবই। 2 নম্বর হচ্ছে ভক্তিবাদ এবং নিয়তিবাদ। মানে আমরা দেখেছি যে এই সময়ে অনেক ভারতে যেমন কুম্ভ মেলায় জেনে শুনে হচ্ছে 35 লক্ষ লোক বা আরও বেশি এরকম লোক ওখানে জড়ো হয়েছে। আমাদের দেশেও ধর্মীয় যে আবেগ, কারণ মানুষ যখন কাউকে পায় না তখন সে হচ্ছে মানে চূড়ান্ত ঈশ্বরকে, চূড়ান্ত আল্লাহকে, তার ভগবানকে স্মরণ করে, সেখানেই সমর্পণ করে, এবং এটা বেড়েছে। মানে নিয়তিবাদ, যে কিছুতেই কিছু হবে না, আল্লাহ বাঁচালে আমি বাঁচবো, নাহলে বাঁচবো না, এটা অনেক বেড়েছে। এবং এইটার যে রাজনৈতিক চেহারা সেটাও কিন্তু আমরা দেখেছি। ফলে ভোগবাদ দেখছি উপরতলায়, ক্ষমতার জায়গায়, নিচের তলায় দেখছি হচ্ছে ভক্তিবাদ, ধর্ম এবং নিয়তিবাদ এবং ধর্মীয় আবেগের একটা চূড়ান্ত মানে সেইখানে সমর্পণ করা। তো এর মধ্যে গ্রাম শহরের পার্থক্যটা চূড়ান্ত হয়ে যাচ্ছে। শহরগুলো নিরাপদ না, আমরা এমন রাজনীতি বানিয়েছি। 71 সালেও দেখেন এমন রাজনীতি, ঢাকা থেকে লোকে পালাচ্ছে, বন্যা আসলে ঢাকা থেকে লোকে পালায়, যখন ওই 98 সালে বা ওরকম সময়। মানে যে কোনো বিপদ আসলে রাজধানী রক্ষা করতে পারে না, এটা ঢাকায় বেলায় সত্য, এটা দিল্লির বেলাও আজকে সত্য। তাহলে কি রাজনীতি বানানো হলো, কি স্বাস্থ্য ব্যবস্থা, কি নিরাপত্তা ব্যবস্থা, কি অর্থনৈতিক ব্যবস্থা, কি প্রশাসন ব্যবস্থা সেখানে বানানো হলো যে চূড়ান্ত সময় রাজধানী ছেড়ে মানুষ পালায়। এটা একটা গ্রামের লোক, তারা তুলনামূলক নিজেদেরকে সহায় সম্বল নিয়ে, একটা হচ্ছে প্রবাসী টাকা আছে, আর ধান গতবার ভালো হয়েছিল, এবার কি হবে আল্লাহ জানে, এবং বিপদ আছে। গতবার ধান ভালো হয়েছিল, প্রবাসী টাকাও ভালো এসেছিল, এবং গ্রাম টিকে গেছে, এবার কি হবে জানি না। কিন্তু ফাইনাল যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রযুক্তি আমাদের দখল নিচ্ছে। প্রযুক্তি বলতে আমরা ফেসবুক নির্ভর যেমন হচ্ছি, অনলাইন নির্ভর হচ্ছি, এটা ঠিক আছে, মানুষের যোগাযোগ কমে যাচ্ছে, সামনে আরও যাবে। কিন্তু যেটা হচ্ছে যে এই যে টিকা, স্বাস্থ্য, আগে জঙ্গিবাদের একটা হুমকিতে প্রত্যেক লোকে বা বাড়ির সামনে মেটাল ডিটেক্টর লাগায় রাখতাম। এখন এমন জিনিস আসছে, এইটার মালিক কিন্তু হচ্ছে বাংলাদেশে যেমন ভ্যাকসিনকো টিকা নিয়ে কাজ করেছে, ব্যবসা করেছে, এটা হুর ব্যবস্থাপনায় পৃথিবীর মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। এই টিকা প্রধানমন্ত্রী আজকেও বলেছেন যে এই করোনার চেয়ে বড় হবে মাইক্রোবায়াল যে আক্রমণগুলো সামনে হতে পারে। এটা আংশিক সত্য বা অনেকটাই সত্য হতে পারে। তার মানে আমরা সামনে এমন একটা স্বাস্থ্য পরিস্থিতিতে যাচ্ছি যেখানে এলিটেরা তাদের জন্য সব ব্যবস্থা পাকা রাখবে, তাদের জন্য আলাদা কমিউনিটি, আলাদা এলাকা, আলাদা বাস্তবতা তৈরি হবে, যেটা সায়েন্স ফিকশনে আমরা দেখতাম। আর গরিব মানুষ, সাধারণ মানুষ এইটার মধ্যে তাদের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মধ্যে প্রতিযোগিতা করে কে আগে টিকা পায়, কে আগে অক্সিজেন পায়, এই কামড়াকামড়ির মধ্যে থাকবে। এবং এইটার একটা স্ট্রাকচারাল চেঞ্জ, এই করোনা যত লম্বা হবে তত এটা দ্রুত হবে। এবং দুনিয়ার মানুষ, এই যে রাজদীপ ভাই বললেন
যে এই সময়ে অনেকগুলো যারা লাভবান হয়েছে প্রযুক্তি নির্ভর কোম্পানি, আমাজন বলেন, ফেসবুক বলেন বা মাইক্রোসফট বলেন বা এরা বলেন, এরা আরও বড় লোক হবে এবং এইটা দুনিয়ায় একটা বড় রকমের পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা গিনিপিগে পরিণত হব এবং হচ্ছি। এবং এইটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। এবং এরকম সময় অটোক্র্যাট সরকারগুলো এই মহামারীগুলোকে ব্যবহার করে তাদের যে মানসিকতা, সেটা তার পূর্ণ প্রকাশটা দেখাচ্ছে। অন্য সময় যে বাধাটা তারা মনে করত, এখন তারা করছে না। এক ধরনের জরুরি অবস্থা জারি করে, মানে কার্যত লকডাউন এবং অন্যান্য ব্যবস্থা, এক ধরনের জরুরি অবস্থা জারি করে সমস্ত রকম কোনো বিষয়ে আমরা জানতে পারি না যে এখানে কত টাকা ব্যয় হচ্ছে, এই টিকা কবে পাবো, ওই হসপিটালে কি হচ্ছে, আমরা জানি না। প্রকৃত তথ্য আমরা জানি না এবং এটা নিয়ে কথা বলতে পারি না। এইরকম একটা বাস্তবতা যদি দেখেন, তাহলে একটা যে বড় বৃহৎ রূপান্তর হবে সেটা হচ্ছে যে একটা, আমরা যেটাকে বলে যে একটা স্ট্রাকচারাল, মানে আলাদা ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডকে এক করা, বিশ্বায়ন নামক যে জিনিসটা এসেছিল, যে ওয়ার্ল্ডকে এক হবে, সে ওয়ার্ল্ড আলাদা হচ্ছে। জি, একটা বিরতি নেব আবারও। দর্শক, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসবো আন্দালিব রাশদি আপনার কাছে। এই যে বৈশ্বায়নের কথা চলে আসলো খানিকটা, এবং এর আগেও তো আমরা এমনভাবে বাঁচছিলাম যাতে শুধু আমি বা আমার একেবারে কাছের যে কজন মানুষ তাদের নিয়ে বাঁচা, এবং মহামারীতে ব্যাপারটা আরও প্রকট হলো। কিন্তু বৈশ্বিক পর্যায়ে আমরা বলছিলাম যে না, আমরা সবাই মিলে বাঁচতে চাই, এবং সবাই একসাথে না কাজ করলে, সব দেশ একসাথে কাজ না করলে এর সমাধান সম্ভব নয়। কিন্তু যখনই বিপদ বাড়তে থাকলো, আমরা সবাই যার যার মতো করে নিজের মতো একটা বাবলের মধ্যে আটকা পড়ছে, এবং প্রত্যেকটা দেশ নিজের মতো করে সমাধান করতে চাচ্ছে কিন্তু পারছে না। এই যে একেবারে আলাদা আলাদাভাবে সমাধানের চেষ্টা, সেই মানসিকতা থেকে বেরিয়ে আসার কি এখনো সময় হয়নি? সময়টা এসে গেলে ভালো হতো। আমরা যে বিশ্বায়নের কথা কিংবা ভুবনায়ন যত সুন্দরভাবেই বলি না কেন, আমরা কিন্তু এক একটা জায়গাতে এক এক ধরনের মানুষ। মানে বাংলাদেশের মানুষ আর ইউরোপের মানুষ এক মানুষ না। এটা আমরা যত হাত পা চোখ নাক মুখ যা আছে সব ঠিকঠাক রাখলো, তারপরেও আমরা আসলে এক মানুষ না। চরিত্রগতভাবে, সংস্কৃতিগতভাবে, ধর্মীয়ভাবে, বিভিন্নভাবে আমাদের মধ্যে অনেক ধরনের বিভাজন, এবং টাকা পয়সা নিয়েও সব কিছু মিলিয়ে। তো কাজেই বিশ্বায়নের যেই প্রভাবটা, এটা মূলত লাভটা দিয়েছে যারা ধনী, তাদের ধনী দেশ যারা, তাদের। গরিব দেশগুলি যেটা পেয়েছে সেটা ছেটে ফোটা, সেটাতে খুব আহামরি বড় কিছু পেয়েছে সেটা মনে করার কারণ নেই। আমরা এই সময়টা আমরা যদি একটু মানে যদি ধর্মীয় শব্দ উচ্চারণ করি, ইয়ানাফসি ইয়ানাফসি, আগে নিজে বাঁচো নিজে বাঁচো, ভার্চুয়ালি এখন সারা পৃথিবীতেই ওইটাই হয়ে গেছে প্রথম কথা, নিজে বাঁচো। এবং আমরা ছোট ছোট কতগুলি যদি দেখি, ইটালিতে একটা, এই করোনার সময় এটা মানে আমরা খুব ভালোভাবে দেখলাম, ইটালিতে একটা চায়না টাউন আছে। চায়না টাউনটা ওরা ঠিক করেছে, ওরা ওদের নিজেদের, সারা ইটালি ধ্বংস হয়ে যাক অসুবিধা নেই, কিন্তু চায়না টাউনের ভিতরে যাতে করোনা ঢুকতে না পারে, ওরা আপ্রাণ চেষ্টা করে চায়না টাউনকে তারা রক্ষা করছে। আমরা যদি ভিয়েতনামের দিকে তাকাই, আমরা তো মানে আমাদের নিজেদের সাফল্যের অনেক বড় বড় কথা বলি। ভিয়েতনামের মাথাপিছু আয় আমাদের চেয়ে কম ছিল এই 70-এর দশকেও। সে ভিয়েতনামে এখন পর্যন্ত করোনায় মারা গেছে মাত্র 35 জন, 35। এবং আমরা যদি মাথাপিছু আয়ের হিসেব করি, আমাদের চেয়ে 3 থেকে 4 গুণ এরা বাই দিস টাইম চলে গেছে। তো কাজেই আমরা হয়তো অনেকগুলিতে আংশিক সফল, আংশিক ব্যর্থ। যখন স্প্যানিশ ফ্লুর পরপর পৃথিবীর অবস্থাটা কি হয়, ওই সময় দ্যাট ইজ এ ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড। এই ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডের ভিতরে বড় বড় কতগুলি পরিবর্তন ঘটে। সেই সময় ইউরোপের ছোট ছোট জমিদার জোতদার যারা ছিল, মূলত এরা ল্যান্ডেড জেন্ট্রি, এর মানে ক্যাপিটালিজমের এটি ছিল ভিত্তি। এদের হাতে টাকা কমতে থাকে, এবং এদের জায়গা জমি থেকে শুরু করে বাকিগুলি একজন দুইজন ধনী লোক যাদের হাতে টাকা আছে তারা কেনা শুরু করলো। কিন্তু দেখা গেল যে একটা এলাকাতে যদি 70 জন এর আগে জমিদার থেকে থাকতো, এখন 70 জন নাই, এখন 2 জন বা 3 জন আছে। তো কাজে সারা দেশে এরকম প্রকৃত ধনীর সংখ্যা, প্রকৃত ধনী কিংবা ছদ্ম ধনী যাই বলি, এই সংখ্যা হাতে গোনা কজন যারা সরকারকে প্রভাবিত করতে পারে। তখন সরকার এবং এই যে কথিত ধনী
তাদের মধ্যে একটা ইন্টারডিপেন্ডেন্স সৃষ্টি হয়ে যায় এবং একজন আরেকজনকে ব্যবহার করে। এবং এই ব্যবহার করতে গিয়ে একটা রাষ্ট্রকে যদি বিপথে চালিত করতে হয়, সবার আগে যদি আমি সরকারকে কনভিন্স করতে পারি, তাহলে বিপথে চালিত করাটা আমার পক্ষে সবচেয়ে সহজ। আমি যদি করোনার ওষুধের নামে অন্য কোনো ওষুধ খাওয়াতে চাই, আমি যদি আপনাকে ধরি কিংবা আপনাকে ধরি, আপনি না হয় 5টা-10টা লোককে বলবেন, সরকারকে বললে সরকার কিন্তু সবাইকে বলবে। তো কাজেই এই খারাপ লোকগুলি তখন সরকারের উপর আসর করে এবং এটা সারা পৃথিবীতেই আমরা মানে মহামারী উত্তরকালে এই ঘটনাটা ঘটতে দেখেছি। যে কাজে আমাদের একটু সতর্ক থাকতে হবে যে আসলে কোন লোকটা ভালো হচ্ছে দুর্যোগের মধ্যে, দুর্যোগকালীন সময় সেই লোকটাই ভালো যে লোকটা তার নিজেরটা দিয়ে দেয়, যে রাষ্ট্রেরটা নিয়ে নেয় না। রাষ্ট্রেরটা মানে রাষ্ট্র টাকা কামাই করে নাকি? রাষ্ট্র তো আমার টাকা, আপনার টাকা, আমাদের গরিবের টাকা, এই টাকাগুলি তো রাষ্ট্রের টাকা। এই টাকাগুলি তো কাজে এই টাকাগুলি যাতে সদ্ব্যবহার যাতে হয়। আপনি দেখেন প্যারাসিটামল একটা কেনা হবে 19 টাকা না 20 টাকা, গত পরশুদিন পত্রিকাতে আসছে। তো আমরা যদি আমাদের স্বাস্থ্য প্রশাসনে আমাদের যে টাকাটি আমরা হতে পারে আমাদের সম্পদ সীমাবদ্ধ, কিন্তু এই সীমাবদ্ধ সম্পদের এই টাকাগুলি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, আমরা হয়তো আরো অনেক বড় কিছু করতে পারতাম। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনার যখন প্রথম বড় প্রকোপ, তখন তারা 176টা অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নিল। সব কিছু ঠিকঠাক হয়ে গেল। এটা আজকে থেকে অন্তত 8 মাস আগে প্রত্যেকটা প্ল্যান্ট চালু হওয়ার কথা, কিন্তু অ্যাজ অফ টুডে মাত্র 5টা প্ল্যান্ট চালু হয়েছে। বিকজ ইন্ডিয়াতে আমাদের মতো খারাপ ব্যুরোক্রেসি আছে, ইন্ডিয়াতে আমাদের মতো অসৎ রাজনীতিবিদ আছে। সেইখানে আগে ভাগের টাকা আগে ঠিক করো, ভাগের টাকা যদি ঠিক হয় তারপরে কাজ হবে। আমাদের যত সব বড় বড় প্রজেক্ট সেখানে দেখবেন আগে, এমনকি মেডিকেল সাপ্লাই, মেডিকেলের কি প্রয়োজন সেটা না, যারা সাপ্লাই করবে তারা কি দিতে চায় সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। যে কাজেই আমরা এখনো সময় আছে, আমি মনে করি না যে সময় পার হয়ে গেছে, এখনো সময় আছে। আমরা আমাদের করোনা পরিস্থিতি থেকে আমরা উদ্ধার পাবো নিশ্চয়ই। আমাদের শরীরের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুইটাই ভালো হবে এবং আমরা অন্তত আশা করতে পারি যে এবার ঈদে না হোক সামনের ঈদটা যেন আমাদের আরো ভালো হয়। ফারুক হোসেন, আপনার কাছে আসি। যে যাদের ক্ষমতা আছে কিছু পাল্টাবার, যাদের সেই আর্থিক সঙ্গতি রয়েছে, যারা চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু তাদের মন তো বলে না সেই পরিবর্তনগুলো আসুক। বেশিরভাগ ক্ষেত্রে তারা আরও চান এবং এই মহামারীর মধ্যেও আরও সম্পদ কক্ষিগত করতে চান এবং অনেকেই করে চলেছেন। তাহলে সেখানে পরিবর্তন আনার জন্য কি বাকিরা যারা ক্ষতিগ্রস্ত তাদেরই এগিয়ে আসতে হবে, তাদেরই চাপ তৈরি করতে হবে? মানে এটা আসলে দেখা যায়নি পৃথিবীতে যে মানুষের মানে যারা মানে ক্ষমতা শাসন এর উপরে থাকা, টাকা পয়সার উপরে থাকা, ওইখানে থাকা লোকের মনটা ওইখানে থাকলে যেরকম মনে হয় সেরকমই। মানে আপনি ওই যে পরিচমগুলোর হাতে খানা খেতে হবে সাথে টাইপেরই, ওখানে আপনি অন্য কিছু ভাববেন না। আপনার যদি ধরেন, আমি তাদের দোষ দিচ্ছি না, আপনার পুঁজি আছে ধরেন 100 কোটি টাকা, এটাকে যদি রোল করে আপনি 150 কোটি না বানাতে পারেন, তাহলে এটা 50 কোটি হবে, কারণ আরেকজন ওই বাকি ভাগটা বাড়ায় ফেলবে। এটা এমন এক পুঁজিবাদের নিয়ম যে আপনাকে এই দাও মারতেই হবে, নাহলে আপনি আপনার যে পরিবার কেন্দ্রিক যে ব্যবসায়ী গোষ্ঠী সেটা কমবে, আরেকজন বাড়বে। ফলে এখানে তাদের খেলার নিয়ম যতটা নৃশংস নির্মম, মানুষকে বাঁচতে গেলেও তাদের বিষয়ে মানুষকেও সমস্ত মোহ, সমস্ত বিশ্বাস, সমস্ত আশা ছাড়তে হবে। সবাই বলে আশাবাদী হও, নিরাশাবাদী আর কবে হবেন? মানে এই আমরা তো যুদ্ধ দেখছিলাম, যুদ্ধ দেখতে দেখতে এখন মহামারী দেখছি, দুর্ভিক্ষ হতে বাকি আছে, তা আর কি দেখবো আমরা? তো আমরা কারণ হতাশ হওয়াটাও একটা সবচেয়ে ইতিবাচক ব্যাপার, যে আমি ভুল জায়গায় আর ইনভেস্ট করব না। এখন মানুষের মনোভাব বদলাচ্ছে। করোনার আমরা বলতে পারি, রাজদীপ ভাই স্প্যানিশ ফ্লুর কথা বললেন, তারও আগে যে ব্ল্যাক ডেথ ইউরোপের 14-15 সেঞ্চুরিতে, ওটার পরে কিন্তু পুরো ইউরোপে ফিউডালিজম ধ্বংস হয়ে গিয়েছিল। প্রযুক্তি এসেছে, বিজ্ঞান এসেছে এবং ওর মধ্যে নতুন একটা মধ্যবিত্ত শ্রেণী, আমি নেটফ্লিক্সেও এর মধ্যে দেখলাম যে ক্যাথেড্রাল বাই দ্য সি, যে ওরা চেষ্টা করছিল কিছু মধ্যবিত্ত প্রতিষ্ঠান বানাইতে, কারণ নোবেল অভিজাতদের এই বর্বর অত্যাচার আর নেওয়া যাচ্ছিল না কৃষকদের উপর। এমনকি যারা মধ্য কৃষক, যারা মধ্যবিত্ত, যাদের এমনকি ব্যবসায়ী পর্যন্ত, তাদের মধ্যবিত্ত ব্যবসায়ী পর্যন্ত তাদের উপর এই পরিমাণ অত্যাচার, কারণ তারা অভিজাত, তারা রাজা ইত্যাদি। তারা কিছু প্রতিষ্ঠান বানাবার চেষ্টা করছে, যে ব্যবসায়ী সমিতি, এটা ওটা, এগুলো দিয়ে তারা কিছু নিয়ম প্রভাবিত করার চেষ্টা করছে। আমাদের উচিত হচ্ছে এই যে মধ্যবিত্তকে, আমি মানে বামপন্থী হিসেবে বলতে পারি, সবসময় পারি না,
সেটা কারণটা হচ্ছে শুধু শ্রমিক কৃষক সর্বহারার দিকে তাকিয়ে থাকলে সমাজ পরিবর্তন হয় নাই। মার্কস নিজেও মধ্যবিত্ত শ্রেণীর লোক, বলশেভিক পার্টির মূল নেতারা, মাও সেতু, পৃথিবীর মধ্যবিত্ত যদি ক্রমশই উচ্চবিত্ত হবার আশায় বসে থাকেন তাহলে তারা কেন? এইটা হচ্ছে যে মধ্যবিত্তের সেই অংশ কেউ, এটা হচ্ছে যে আপনি ধরেন আপনার লটারির মতো, মধ্যবিত্তের আশাটা আজকে এসে লটারির মতো, যে 1 কোটির মধ্যে আপনি একজন পাবেন বা দুজন পাবেন, কিন্তু ওই বাকি 99,99,998 জন ভাবছে আমি পেতে পারি, ফলে আমি চুপ থাকি। কিন্তু আসলে এখানে 2 জন বা 5 জন এই লটারি পাবেন। তো এই লটারির দিকে তাকিয়ে আশাবাদী হওয়ার চাইতে এক পা আগিয়ে কিছু করা দরকার। সেটা হচ্ছে যতক্ষণ আপনার হাতে যে পরিবার অবস্থান আছে, চাকরি যতটুকু আছে, সামাজিক যোগাযোগ যতটুকু আছে, আমি বিপ্লবী হতে বলছি না, তো বলছি নতুন ধরনের যোগাযোগ, সংগঠন, চিন্তা ভাবনা দরকার, মানসিকতার এই পরিবর্তন দরকার, যে মধ্যবিত্তের দেশ হতে চেয়ে 71-এ তো মধ্যবিত্তরাই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মধ্যবিত্তেরই নেতা হিসেবে নতুন একটা ছোট মধ্যবিত্তকে তিনি একটা স্বাধীন দেশের শাসকে পরিণত করেছেন, এবং যার ফলে আজকে আমরা এত দূর এসেছি। আজকে আমাদের দেশের পুঁজিপতিদেরকেও আমাদের রক্ষা করতে হবে, এই মধ্যবিত্ত হিসেবে আমাদের রক্ষা করতে হবে, কারণ তারা অন্ধ হয়ে ওই যে ষাঁড়ের মতো লাল মুনাফার লাল যে রুমাল নাড়ে না, ওই স্প্যানিশ ষাঁড়ের লড়াইয়ে ওই অন্ধের মতো দিকে চলে যাচ্ছেন। তারা দেখছেন না যে তারা তাদের ভবিষ্যৎ ধ্বংস করছেন। তাদের হাতে একটা 17-18 কোটি লোকের বাজার, কয়েক কোটি শ্রম, কাঁচামাল আছে, কৃষি আছে, মানে খুবই উপযুক্ত পরিবেশ বাংলাদেশে। এটাকে তারা যদি ঠিকমতো নার্সিং করতে পারেন, স্থায়ী থাকতে পারেন, যে আমি আমার পরিবার এবং টাটা বিল্ডারদের মতো, যে আমার 3 পুরুষ 4 পুরুষ পর্যন্ত এখানে ব্যবসা করবে, আমার সুকুমার রায়ের মতো, যে তার বাবা মানে দাদা বাবা এবং পুত্র পর্যন্ত আসছি, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো 3-4 পুরুষ পর্যন্ত আমি ব্যবসা করব। যিনি রাজনীতি করেন তারা ভাবতে হবে যে আমার 3 প্রজন্ম পর্যন্ত এই দেশকে আমি সার্ভিস দিব। সবাই ওয়ান টার্ম ভাবছেন, ওয়ান টার্ম মানে 10-15-5 বছর যা পাই আমি তুলে নিয়ে চলে যাই, এই দেশে এরা নাই। ফলে আশাবাদী হতে হলে এই দেশকে নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট জায়গা আছে। এই করোনার মধ্যে পৃথিবীর অনেক দেশের অনেক বাজে অবস্থা, আমরা অনেকের চেয়ে ভালো। আমাদের জনগণের সহ্য করার ক্ষমতা এবং মোকাবেলা করার ডাইনামিক, খুবই ডাইনামিক জনগণ, তারা এর মধ্যে অনেকভাবে আঁকিয়ে বাকিয়ে নানানভাবে, কিন্তু এখন পর্যন্ত ভারতের চেয়ে যদি দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের প্রবৃদ্ধি সরকারি ডাটা বাদ দিই, বাস্তবে তো দেখি মানুষ না খেয়ে পথে মরে নাই সত্যিকার অর্থে, কষ্ট আছে আমাদের। এখন শেষ কথাই যে মধ্যবিত্তকেই বলা যে তুমি তো হাত ধো ভাই, আমি লিখছিলাম একটা কলম, হাত ধো, তো মন ধুবা না? করোনার সময় হাত ধো হাত ধো হাত ধো বলতেছি, কিন্তু মন তো ধুতে হবে, এবং মন যদি ধুতে হয় তাহলে আমাদের মধ্যবিত্ত হিসেবে বাকি জনগণের প্রতি আমার দায়িত্বটা ভাবতে হবে। শুধু আমার উপরের ওয়ালার কাছে হাত কচলাতে কচলাতে তো ওই আরেক সাবান। আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। বিদায় নিচ্ছি।